ঢাকার রাত তখন নিস্তব্ধ। দু একটা কুকুর হালকা ডাক দিচ্ছে, কিন্তু শহরের বাকি অংশ ঘুমিয়ে আছে। বাড়ির ধারা ডিপ্লোম্যাটিক জোনে একটা নির্দিষ্ট কক্ষে আলো এখনো জ্বলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গভীর মনোযোগী টেবিলে রাখা কাগজের দিকে তাকিয়ে আছেন। কয়েক মিনিট আগেই তার ব্যক্তিগত ফোনে একটা মেসেজ এসেছে নয়াদিল্লি থেকে। বার্তাটি ছোট কিন্তু মারাত্মক। প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান ভারতের প্রধানমন্ত্রী মোদি। এটা শিগগিরই নিশ্চিত করতে হবে। এই কর্মকর্তা হাসছেন, এটা ভেবে যে বাংলাদেশ এখন আর সেই জায়গায় নেই যেখানে ভারত একতরফা চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু তবু ভারতের প্রধানমন্ত্রী নিজে যখন একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে ওঠেন, তখন তার পেছনে অবশ্যই গভীর কিছু কারণ থাকে। যতই মোদী সরকার দেখানোর চেষ্টা করুক যে বাংলাদেশ তার আজ্ঞাবহ বন্ধুরাষ্ট্র, বাস্তবতার সম্পূর্ণ ভিন্ন। মোদী সরকার চাপে দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছিল, যা ভারতের স্বার্থ রক্ষা করছিল। কিন্তু সেই সময় এখন শেষ। নতুন নেতৃত্ব আসার পর মোদী প্রথমে ভেবেছিলেন বাংলাদেশ একসময় পুরনো ধাঁচে ফিরে আসবে, কিন্তু ধীরে ধীরে ভারতের কূটনীতিকরা বুঝতে পারলেন এবার সেটা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য রক্ষার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার্ক পুনর্জীবনের প্রচেষ্টা। যদি সার্ক আবার কার্যকর হয়, তাহলে পাকিস্তান ও চীন সরাসরি কৌশলগত সুবিধা পেয়ে যাবে। মোদী চান সার্কের বদলে বিমস্টেক মডেলকে শক্তিশালী করা হোক, যেখানে ভারত প্রধান শক্তি থাকবে। প্রফেসর ইউনূসের ওপর মোদীর নজর পড়ার কারণও এটি। এখানেই মোদীর জন্য বড় চ্যালেঞ্জ, বাংলাদেশ এই নতুন পরিকল্পনায় কতটা রাজি হবে। ভারত মনে করেছে যদি ইউনূস বিমস্টেকের পক্ষে সায় দেন, তাহলে বাংলাদেশ সরকারের উপর একটা বড় চাপ তৈরি করা সম্ভব হবে। সে কারণেই ব্যাংককে বিমস্টেকের সম্পর্কের ফাঁকে মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক নির্দিষ্ট করতে চাইছে নয়াদিল্লি। দিল্লির এক শ্রেণীর মিডিয়া যতই প্রচার করুক না কেন, বাস্তবতা হলো ভারত একা চলতে পারবে না। বিগত দশকে ভারত বাংলাদেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যেন এটি তার কৌশলগত প্রদেশ। কিন্তু এখন সে পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি, যার ভূ রাজনৈতিক অবস্থান ভারত বা অন্য কোনো দেশ উপেক্ষা করতে পারবে না। ভারতের চাপে একসময় বাংলাদেশ হয়তো নতি স্বীকার করত, কিন্তু এখন তা অসম্ভব। প্রধান কারণ দুটি। প্রথমত, বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ ও স্বনির্ভরতা। দ্বিতীয়ত, চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক। আর এখানেই ইউনূসের গুরুত্ব। ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ বা নোবেল বিজয়ী নন, তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন তৈরি করতে পারেন। ভারত বুঝতে পেরেছে যদি ইউনূস বিমস্টেকের পক্ষে সাড়া না দেয়, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। সম্প্রতি মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তিনি চেয়েছিলেন বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন। তবে নিরপেক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প মোদীর প্রস্তাবে বিশেষ আগ্রহ দেখায়নি। বরং তিনি বলেছেন, আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করব, কিন্তু কারো অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করব না। এই অবস্থান মোদীর জন্য ছিল বড় ধাক্কা, কারণ ভারত চেয়েছিল আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে চাপ দেওয়া হোক, যাতে তারা ভারতের প্রভাবধীন থাকে। কিন্তু ট্রাম্প সরাসরি এতে সায় দেননি। যদিও দিল্লির কিছু প্রসরকারি মিডিয়া এটিকে উল্টো ব্যাখ্যা করেছে এবং প্রচার করেছে যে মোদী ও ট্রাম্পের মধ্যে বাংলাদেশ ইস্যুতে ঐক্যমত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা ভিন্ন। মোদী চাইলেও আমেরিকা এখন বাংলাদেশের প্রশ্নে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে, এবং এটা ভারতের জন্য মোটেও সুখবর নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা জানান, দিল্লি থেকে পাঠানো বার্তাটির উত্তর তাকে দ্রুত দিতে হবে। মোদী ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য মরিয়া, কিন্তু প্রশ্ন হলো ইউনূস কি মোদীর ফাঁদে পড়বেন? ঢাকার অর্থনৈতিক কূটনীতিকের বোঝাপড়া এটা বলে যে মোদী হতে পারেন এক বিশাল দেশের প্রধানমন্ত্রী, কিন্তু প্রফেসর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন লিভিং লেজেন্ড। নরেন্দ্র মোদী কোনো অবস্থাতেই ইউনূসের মতো বুদ্ধিমান নন। রাত পেরিয়ে ভোর হয়েছে, ঘড়ির কাঁটা সকাল 5:30 ছুঁই। রাষ্ট্রীয় অতিথি ভবনে কফি খেতে খেতে ঢাকার আকাশ দেখছেন প্রফেসর ইউনূস। লিলুয়া বাতাস বইছে। ঠিক তখনই ফোনের স্ক্রিন আলো ছড়ালো। দিল্লি থেকে আসা বার্তা, একটি মাত্র লাইন। দীর্ঘদিতে ধোয়া ওঠা কফির কাপে শেষ চুমুক দিলেন ইউনূস। হাসলেন তিনি। খুব ভালো করে জানেন মোদীর সাথে এপ্রিলের বৈঠকে কোন খেলাটা খেলবেন।